যে সরকারের ভেতরে কেউ কেউ নির্বাচনকে যত বিলম্বিত করা যায়, প্রলম্বিত করা যায় তার একটা চেষ্টা আছে। সারা দেশের মানুষ ফেনী নোয়াখালীর বন্যার্তদের জন্য অকাতরে যেভাবে অর্থ নিয়ে গেল, সেই টাকাটা এত সমালোচনার পরেও সমন্বয়করা নিজেদের অ্যাকাউন্টে জমা রেখেছেন। আমাদের দেশটা এখনো সেই নিরাপদ বাংলাদেশ হয়নি, মত প্রকাশের সেই জায়গাটা নেই। যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প হচ্ছে যে সরকারের কার্যক্রমে একটা সমন্বয়হীনতা আছে। সরকার কি করতে চায় তার কাছে পরিষ্কার না। এই যে 6টা কমিশন গঠনের ঘোষণাটা, এটা এসেছিল মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে। সেখানেই তিনি বলেছিলেন যে আমরা 6টা কমিশন গঠন করছি। এরপরে তিনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গেলেন, সেখানেও তিনি কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা, উন্নয়ন সহযোগী যারা এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে তিনি তুলে ধরে দেখাতে চেয়েছেন, বার্তাটা দিতে চেয়েছেন যে এই সরকার একটা গ্রহণযোগ্য পরিবেশ, একটা নির্বাচনের ভেতর থেকে যেমনিভাবে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা দিতে চায়, একই সঙ্গে আমাদের এই দেশে সমাজ, রাজনীতি, অর্থনীতিতে যে দীর্ঘদিনের আবর্জনা জমা হয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আমরা কতগুলো সংস্কার কার্যক্রম করব এবং 6টা সেক্টরকে ভাগ করে এবং 6 জনকে দায়িত্ব দিয়ে এই কাজটি করব। তো শুরু থেকেই এই বিষয়টি নিয়ে আমরা কতগুলো অস্পষ্টতা দেখেছিলাম। বিশেষ করে সংবিধান সংশোধনের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা যেটা পরে শুনেছি, তিনি মিডিয়াকে না বললেও বিভিন্ন জায়গায় যেটা শোনা গেছে যে তার সাথে আলোচনাও করা হয়নি। আবার যখন দায়িত্ব থেকে তাকে সরানো হয় এবং আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়, ডক্টর আলী রিয়াজকে, তখন পর্যন্ত তিনি জানতেন। অর্থাৎ আপনি পুরো ঘটনাগুলো যদি দেখেন তাহলে আপনার পরিষ্কার হবে যে সরকার আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দোদুল্যমানতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, সমন্বয়হীনতা আছে। কোথাও কোথাও আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রেও সরকারের কোনো কোনো জায়গায় একটা অনীহা আছে। সাধারণত যে প্রসেসগুলো, তার একটা হচ্ছে আপনাকে একটা সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে যে এই কাজগুলো করার জন্য আমরা এদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের কর্মপরিধি এটা। গতকালকে আমরা জানতে পারলাম, যেদিন 6 সেক্টরের কাজ শুরু, তার আগের দিন সন্ধ্যাবেলা আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি এবং নতুন করে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাকে বসা হবে। তাহলে প্রশ্ন হলো যে গণতন্ত্র উত্তরণের জন্য, যেখানে নির্বাচনের বিষয়টা বারবার আলোচনায় আসছে এবং নির্বাচনের সাথে সময়ের কিন্তু একটা ব্যাপার আছে, প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকে এই পর্যন্ত বিষয়টা যদি পরিষ্কার করে তারা সিদ্ধান্ত নিতেন যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, তাহলে এই সময়কালের মধ্যেও কিন্তু এই কাজটি করা যেত। সেই কাজটি না করে গতকালকে এসে যে ঘোষণাটা দেওয়া হলো, এর ভেতর থেকে সময় ক্ষেপণ করা হলো। আমি আমার বিভিন্ন সময় যে কথাগুলো আমি বলছি, অনেকের কাছ থেকে শুনছি, আমার মনে হচ্ছে যে সরকারের ভেতরে কেউ কেউ সময় ক্ষেপণ করার চেষ্টা করছে এবং নির্বাচনকে যত বিলম্বিত করা যায়, প্রলম্বিত করা যায় তার একটা চেষ্টা আছে। এই যে সিদ্ধান্তগুলো, এর ভেতর থেকে সেটি পরিষ্কার হয়ে আসে। রাজনৈতিক দলগুলোর প্রথম টার্গেটটা কি? রাজনৈতিক দলের প্রথম যে টার্গেটটা, সেটা হলো সে তার কর্মসূচিগুলো মানুষের কাছে দিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে। সুতরাং রাজনৈতিক দলের সব থেকে বেশি ইচ্ছা তো ওটাই থাকবে। যে লোকটা শার্ট বিক্রি করে, জামা বিক্রি করে, তিনি চান যে ঈদ হলে, উৎসব হলে তার জামাটাই মানুষ বেশি পছন্দ করুক, জামাটাকে। যিনি শাড়ি বিক্রি করেন, তিনি চান মানুষের পছন্দের তালিকায় 1 নম্বরের শাড়িটা থাকুক। রাজনৈতিক দলগুলো যেহেতু তারা রাজনীতি করে, মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়, সুতরাং এই কথাটা তারা বলবে, এটাই স্বাভাবিক। তারা একটা পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। কারা তাদেরকে দায়িত্ব দিয়েছে? দেশের মানুষ বলেছে তারা দায়িত্ব গ্রহণ করেছে। এখন তারা তো কোনো ভোটের মধ্য দিয়ে বা এই ধরনের কোনো বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দায়িত্বটি নেননি। সুতরাং তারা যদি বলেন যে আমরা আবার যাওয়ার আগে পাবলিককে এসে বলতে হবে যে আপনি চলে যান, পাবলিক এসে বলবে, ছাত্র জনতা এসে বলবে, তার প্রসেসটা কি? তারা কি কোনো গণভোটের আয়োজন করবেন? তারা কি এই ধরনের কোনো নির্বাচনের আয়োজন করবেন? এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর ভেতর থেকে মানুষের মধ্যে সংশয়, সন্দেহ তৈরি করছে।
যে তারা তাদের কেউ কেউ, আমি সবার কথা বলছি না, উপদেষ্টাদের কেউ কেউ এই রকমের একটা ধোঁয়াশা তৈরি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং ইতিমধ্যেই কারো কারো বক্তব্যগুলো বিতর্ক তৈরি করছে। আপনার কবে নির্বাচন হবে এটা আমরা জানি না। একজন 6টা যে কমিশন তার একজন বললেন যে তরুণদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, টিআইবির প্রধান। তো যে দায়িত্বটা তিনি নিয়েছেন দুর্নীতি বিরোধী বা এই জায়গাগুলোতে কাজ করার জন্য, নতুন দল গঠন করতে হবে এই কথাটা তার এই জায়গায় দায়িত্ব পালন করে এটা বলা উচিত হয়। আবার আমাদের যে নির্বাচন সংস্কারের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কিন্তু ইতিমধ্যেই কয়েকটা বক্তব্য বিতর্ক তৈরি করেছে, সন্দেহ তৈরি করেছে। তিনি কবে নির্বাচন হবে এটি আমরা জানি না, কিন্তু তিনি বলে দিচ্ছেন যে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, কারা করলে গ্রহণযোগ্য হবে না। এর ভেতর থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হওয়ার সুযোগ তাদের কেউ কেউ করে দিচ্ছে। এই ধরনের বক্তব্যগুলো পতিত স্বৈরাচারের প্রতি সিম্প্যাথি তৈরি করে দেয়, তাদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি করে দেয়। আমি সেই কারণে মনে করি যে সরকারের যারা পরিচালনা করছেন তাদের যেমন দক্ষতা দেখাতে হবে, তাদের যেমন আন্তরিকতা দেখাতে হবে এবং তাদের এমন কোনো কথা বলা উচিত না যে কথাটা তাদের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তৈরি করে, গণ অভ্যুত্থানের চেতনার সাথে কোনো ধরনের সংঘাত তৈরি করে এবং তাদের কারো কারো মাধ্যমে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে ভিন্ন দিকে ডাইভার্ট করার একটা সুযোগ তৈরি হয়। তাদেরকে দেশকে ধারণ করতে হবে, তরুণদেরকে ধারণ করতে হবে, দেশের মানুষকে ধারণ করতে হবে এবং দেশের মানুষের যে সংকট, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি তারা সম্ভবত শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে বেশি অ্যাড্রেস করছে। এই জায়গায় সংবিধান পরিবর্তন করা, সঙ্গীত পরিবর্তন করা, আইনের পরিবর্তন যে জায়গাগুলো, কিন্তু মানুষের জীবনের যে সংকটগুলো আছে, এই যে আপনি এখানে আসছেন, ঢাকা শহরের যানজট অচল হয়ে আছে, এই যে ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা একটা নৈরাজ্য আছে, এখানে পরিবহন মালিকদের স্বার্থে আগের যারা সরকার ছিল, শাহজাহান খান সহ যারা ছিলেন নিয়ন্ত্রণ করতেন এই সেক্টরগুলোতে, তারা মালিকের স্বার্থটা দেখছেন। আজকে প্রায় 2 মাস হয়ে গেল। আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কি? আমি জানি না, আমি তার নাম জানি না। কেন জানি না? আমি তার কোনো অ্যাক্টিভিটি দেখি না। আমি নিজেকে একজন সচেতন মানুষ মনে করি, কিন্তু আমি তার নামটা জানি না। কেন? আমি তার কোনো অ্যাক্টিভিটি দেখি না। আপনি দ্রব্যমূল্যের কথা বলেন, আপনি আইন শৃঙ্খলার কথা বলেন, অনেকগুলো জায়গায় যে এখন গুরুত্বটা দেওয়া দরকার। এই যে তরুণরা রাস্তায় নামলো, আবার তরুণদেরকে রাস্তায় নামতে হচ্ছে চাকরির বয়স সময় নিয়ে, আবার শ্রমিকদেরকে, গতকালকে একজন শ্রমিককে হত্যা করা হয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য। এই যে ঘটনাগুলো ঘটছে মাত্র 2 মাসের মাথায়, আপনার বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে, একজন যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো এবং সেই ঘটনার পরে আমরা ভিডিওতে কিন্তু দেখেছি সেখানে 10-12 জন উপস্থিত ছিলেন, 15-16 জন ছিলেন, যেটা আমরা শুনেছি। মাত্র 6 জনকে গ্রেপ্তার করার পর সবগুলো থেমে গেছে, এতে আর অগ্রসর হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতার যে জায়গাটি সেটি কিন্তু ক্রমশই ফিরে আসছে, অস্বচ্ছতার যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফেরত আসছে। সারা দেশের মানুষ ফেনী, নোয়াখালীর বন্যার্তদের জন্য অকাতরে যেভাবে অর্থ নিয়ে গেল, সেই টাকাটা আমি বিশ্বাস করি কি জানেন, কোনো ব্যক্তিকে এই টাকাটা দেওয়া হয়নি, পুনর্বাসন কাজের জন্য দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখছি সেই টাকাটা এত সমালোচনার পরেও সমন্বয়করা নিজেদের অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং তারা বলছেন যে আমাদের এর সাথে আমাদের একজন শিক্ষক আছে। আরে ভাই, বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অর্থ চুরির মামলা হয়েছে এবং সেই মামলায় তারা গ্রেপ্তার হয়েছে। সুতরাং আপনি একজন শিক্ষকের কথা বলছেন, তিনি আমাদের সাথে যৌথ অ্যাকাউন্টে টাকা জমা রেখেছে, এটি তো ওই শিক্ষক যে শতভাগ শুদ্ধ, এটি আমি কিভাবে বুঝবো? অথচ আমি মনে করি কি জানেন, এই কাজটা যদি এটি রাজনৈতিক সরকারের আমলে হতো,
ছাত্র দল অথবা ছাত্রলীগের কারো কাছে হতো, এই সমালোচনার পরেও তারা এই অর্থের সদ্ব্যবহারের জন্য, স্বচ্ছতার জন্য তারা কিছু না কিছু করতেন অথবা প্রতিক্রিয়াটা দেখাতেন। আজকে এই ছাত্র নেতারা সেই প্রতিক্রিয়াটা দেখাচ্ছে না এত সমালোচনার পরে। তো এই ধরনের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো আমাদের যে প্রত্যাশা ছিল 16 বছরের একটা দানবীয় শাসনের বিপরীতে আমাদের এখানে একটা জবাবদিহিতার সংস্কৃতি আমরা চালু করব, একটা নিরাপত্তার সংস্কৃতি আমরা চালু করব। কিন্তু আমরা দেখছি এই যে মব জাস্টিসের নামে মানুষকে দলবদ্ধভাবে পিটিয়ে মেরে ফেলা, এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের অ্যাকশনটা থাকা দরকার ছিল, যে প্রতিক্রিয়া থাকা দরকার ছিল, সরকার সেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কোথাও কোথাও উপদেষ্টাদের বক্তব্য আমি মনে করি যে শঙ্কা সন্দেহটা আরো তৈরি করছে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এই যে মব জাস্টিসের মধ্যে যখন সাকিব আল হাসানকে আপনি বলেন যে একজন রাজনীতিবিদ হিসাবে আপনি যেহেতু মানুষের অনেকের অপ্রিয় মানুষ, আপনি যদি কোনো রকমের কোনো মানুষের আক্রোশের শিকার হন, তাদের হাত থেকে আপনাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। এর ভেতর থেকে দুষ্ট লোকরা, আপনি চাইছেন না আমি এটা ধরে নিচ্ছি, দুষ্ট লোকরা সুযোগ খুঁজে নেয় যে সম্ভবত এর পেছনে কারো কারো নীরবতা আছে, সম্ভবত এই কাজটি করা যায়। আমি আপনারা অনেকদিন ধরে আপনাদের এই চ্যানেলটা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, মানুষের একটা নিরাপদ দেশ গড়ার জন্য যে সংগ্রামটা ছিল, সেই সংগ্রামে নানা রকমের চাপ উপেক্ষা করে আমার যতটুকু জানা আপনারা বেশ সাহসিকতার ভূমিকা পালন করেছেন। সেই কাজটিকে কন্টিনিউ করতে হবে, অব্যাহত রাখতে হবে। আমাদের দেশটা এখনো সেই নিরাপদ বাংলাদেশ হয়নি, মত প্রকাশের সেই জায়গাটা নেই, মিডিয়াগুলোর মধ্যে একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে এখন পর্যন্ত। তারা যেটা বলতে চাইছে হয়তো বলতে পারছে না, তাদের হাসি হাসি মুখ দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যায় যে ভেতরে তাদের মধ্যে একটা যন্ত্রণা কাজ করছে, ভয় কাজ করছে। এই জায়গা থেকে আমরা বের হতে হলে একটা রাজনৈতিক সরকার আমাদের দরকার। তবে যেন তেন পদ্ধতিতে মোটামুটি একেবারে সবকিছুকে ওই আর্টিফিশিয়াল একটা প্রলেপ দিয়ে কালকেই নির্বাচনে আমরা চলে যাব, আমরা সেটা বলছি না। আপনাকে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য মিনিমাম একটা সময় লাগবে। তবে সেই ফিল্ডটা আপনি কিভাবে তৈরি করতে চান, এটা কি শুধু সোলিং এর একটা রাস্তা করবেন, নাকি মাটির রাস্তা করবেন, নাকি একেবারে পিচ ঢালাই করবেন মহাসড়ক, সেটি আপনাকে বলতে হবে। তারপরে রাজনৈতিক দলগুলো তারা তাদের অভিমতের কথা বলবে এবং আপনি কতদূর যেতে পারেন। তবে যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প